ডক্টর ইউনূসের হাত কত লম্বা, এই ভিডিওটা দেখলে আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। কারণ কাকু নতুন ভাবে যুদ্ধের কৌশলে নেমেছে, খুবই ভয়াবহ একটা যুদ্ধ। আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নতুন এই ঘোষণা দিয়েছে, এবার দূরপাল্লায় নিখুঁত নিশানার রকেট হাই প্রিসিশন নামক এক অত্যাধুনিক প্রযুক্তির রকেট অবশেষে জনগণের প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলো, সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এবার আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো। এখন কি করবে ভারত? আমাদের খেলা আমাদের খেলতে হবে। সেই খেলা দেখার জন্য ওয়েট করো মোদি দাদা, দেখতে পারবা বাঙালি খেলবে। শেখ হাসিনার এই গুম খুনের সঙ্গে যে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। বাংলাদেশকে না খাইয়ে মারবেন সেই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই। কোন পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার। আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষার নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না। যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই, তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না। তিনি আজকে যাওয়ার কথা জেলে, কিংবা তার থাকার কথা ফাঁসির আসামি হিসেবে, ফাঁসির ছেলে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে, কিন্তু আমরা তাকে বানাই দিলাম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অপমানের জন্য গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্সের ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোসের মতো শীর্ষধনী ও বিজনেস টাইকুনরা। এরই সাথে শোনা যাচ্ছে ইলন মাস্কের হাত ধরে বাংলাদেশ আসতে যাচ্ছে স্টারলিংকও। জামাতের আমির আজকে একটি কথা বলেছেন রংপুরের পথসভায়। তিনি বলেছেন বাংলাদেশে দুইটি শক্তি আছে, দেশপ্রেমী শক্তি। একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী, আরেকটি হলো বাংলাদেশ জামাত ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে। তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না, শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি, এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি কিসের মুক্তিযোদ্ধার কাট খেলছেন? এখনো বাংলাদেশের গণহত্যা চালিয়েছে গত এই 24-এর গণহত্যা। এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে 71-এর সময় যারা মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় ঝুলানো, তারাই তো 24-এর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। চোখের সামনে বাসে নাই? ওবায়দুল কাদের আওয়ামী লীগের লোকজন, এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল, তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে? তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে, কোথায় আছে এখন? 2000 মানুষকে যারা হত্যা করেছে, খোঁজে দেখেন এই কানুও সেই হত্যার আসামি। খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু। অতএব বিবেককে কাজে লাগান। যত্রতত্র যায় আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না, আবেগতাড়িত হয়ে কাজ হবে না। এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে। মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে। কোত্থেকে এই কানু আসলো? যেই কানুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো, সেই কানু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল। কোত্থেকে আসলো? কি কারণে আসলো? এটা একটা সাজানো নাটক। জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। কি কারণে কানুকে আপনি বাঁচাবেন? কানুকে হুইজ কানু? কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে, ধ্বংস করে দিয়েছে? 16 বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি? গত 16 বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোন ইতিহাস ছিল? স্পষ্ট বার্তা দিচ্ছি, এই সরকার ধনুপটু চলবে না। সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন। ওই কেউ কিছু বললেই, মিডিয়া কোনো একটা কথা শুরু করলেই আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? যার তার কথায় ওঠবাস করা যাবে না। সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে। ধান্দাবাজির জায়গা পায় না, এটা একটা দেশদ্রোহী।
এবং কি কেন সমগ্র আওয়ামী লীগের নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে, সবটা উদ্ভটপার গুলোকে গ্রেপ্তার করতে হবে। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরো বড় বড় খবর আসতে শুরু করেছে। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। কি হলো এর পরবর্তীতে? ভারতে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে, নিউ মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে। যারা পণ্য বিক্রেতা, সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক, তারা ব্যবসার হাত গুটিয়ে নিচ্ছে, কারণ বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে না, প্রায় ভিসা বন্ধই বলা চলে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দু অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এ যাত্রায়। আগে শুভেন্দু অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানি না যে জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন সে ময়ূখ, তার অবস্থা কি হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো, এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলো না, ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো, বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো, আমাদের পেঁয়াজ কেনো, কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ করা হয়েছে, এবার তুমি এগুলো কেনো। ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে গেছেন গোপনে, কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে। এখন ময়ূখ কি করবেন? তিনি যে মানুষকে উস্কে দিলেন, তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকে পড়লেন। এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু, এত এত পেঁয়াজ আমরা কি করবো, এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছেন। সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে। ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে। এখন ওদের আলু কেনার কেউ নেই, ওদের পেঁয়াজ কেনার কেউ নেই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? ভারতের বিকল্প পণ্য বাজার তৈরি করলেন, যেখানে পণ্য বিক্রিও করবেন, সেখান থেকে কিনতেও পারবেন। পাকিস্তান, চীন, তুরস্ককে টানলেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের খাদ্যপণ্য মানে আলু পেঁয়াজ আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম, এগুলো এখন আসবে চীন থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরও কয়েকটি দেশ থেকে। এখন কি করবে ভারত? আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে, তার কারণটা কি? তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বললে ভারতের বহু ডাক্তার, বহু ডায়াগনস্টিক, বহু হাসপাতাল টিকে থাকতো। যেহেতু বাংলাদেশিরা এখন যাচ্ছেন না, সে হাসপাতালগুলো এখন তালা ঝুলতে শুরু করেছে। এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে। পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেওয়া হলো অন্য দলগুলোর পক্ষ থেকে। বলা হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর। তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন, এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য। তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন, ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন। এতে ভারতও লাভবান হলো না, বাংলাদেশে লাভবান হলো না। হলো কে? নরেন্দ্র মোদী এবং আদানি। নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন, অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক, তাদেরকে ডোবালেন। এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো, কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে। পাশাপাশি ভারতেরও ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ বেড়েছে। এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে। পার্লামেন্টে বলা হলো মোদী হলো সবচেয়ে বড় চোর। একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর। তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন, হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন। তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে। যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে, সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন। এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন।
এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি। এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগ শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী। আর এই কাজটি করেছে কে? নরেন্দ্র মোদী। যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে। ভারত এখন আর আগের জায়গায় নেই। যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ, আজ বলা হচ্ছে ভারত হলো সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের দেশ। অথচ সেই ভারত বাংলাদেশের দিকে তীর ছুটছে। সরকারকে আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক, এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি আসবো এই জায়গায়, তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি। এই সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে, সেটা হলো বাংলাদেশে বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি। সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ কথা বলেছি আমরা। তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে, নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না। এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না। আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয়। যাই হোক, যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট যা বলেছে, হাইকোর্টে কমিটির কথা বলেছে সেটাই করা উচিত, মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার, এভাবেই বলেছিল, কিন্তু করেনি। এরপর যথারীতি যেটা হলো, শোরগোল হলো, কথাবার্তা হলো। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্তাধীন আছে বলে এটা করা যাবে না, তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো। বিডিআর একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। এবং আমরা বারবার যে কথাটা বলছি, এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না, এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে। সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে, আমরা বলেছি এবং রাইটলি বলেছি। শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে, সেই কমিটির দরকার ছিল, জরুরি ব্যাপার ছিল, তারা যেন এর সাথে রিলেটেড যারা আছেন তারা কি করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এর মধ্যেই দেখা গেল যিনি সেই বিডিআর ম্যাসাকারের ইমিডিয়েটলি পরে 48 ঘন্টার মধ্যে সেটা মহাপরিচালক হলেন, যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো, নাম পরিবর্তিত হলো, সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম দেশ ত্যাগ করছেন। এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচন্ড শোরগোল, তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন, এটা তাড়াতাড়ি সরকারকে কেউ জানান, সরকার কি খেয়াল করছেন, তাকে আটক করুন, তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে। এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে, যৌক্তিক কারণ আছে। কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ সবকিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্বপ্রাপ্ত হবেন। সাধারণ যুক্তি এটা বলে, আমি জনাব মইনুলকে শতভাগ বলছি না উনি এটা করেছেন, কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয়, তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে। তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে। তো তাহলে ওনার ব্যাপারে আগে এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি, কেন জনগণকে শোরগোল করতে হলো এবং এই শোরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো? খুব সারপ্রাইজিং। অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই, বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করা হতে পারে কখনো। এই জন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না, এটা খুব স্পষ্ট, এটা খুব স্পষ্ট। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাবদিহি আগেও চেয়েছিলাম, এখনো চাইছি, কারণ এই কাজগুলো, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কি করছেন তিনি বা এটুকু স্পষ্ট করা দরকার জাতির সামনে, কেন এই বিভৎস ঘটনাটা, মানে এটা মানে শুধুমাত্র 60 জন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এর চাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত, আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম। অ্যাপারেন্টলি মনে হবে যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামাচাপা দেওয়া যায়, এসে আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি, এটা অবিশ্বাস্য। আমার মনে হয় প্রতি ধাপে আমাদেরকে চরম শোরগোল চালিয়ে যেতে হবে এটার একটা সুষ্ঠু তদন্তের। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।